আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত মাননীয় উপদেষ্টা, আমাদের সম্মানিত সচিব স্যার, সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার সহ যত সম্মানিত অংশগ্রহণকারী আছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি স্যার। অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে স্যার আজকে এই মত বিনিময় সভাটি হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। স্যার, আমাদের লক্ষ্মীপুর জেলায় মোট 732টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে স্যার, এবং ইতিমধ্যে যে সরকারের যে প্রণীত যে কর্মসূচিগুলো, যেমন স্যার এই বই বিতরণ এবং খেলাধুলার যে আয়োজন বালক বালিকাদের, সেগুলো সম্পন্ন হয়েছে। আমরা স্যার যেটি করেছি, যেহেতু সব শ্রেণীতে সব বই এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো যায়নি, ধীরে ধীরে বাকি বইগুলো আসবে। এই সময়টুকু পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা যেন এনগেজ থাকে, সেজন্য স্যার আমরা কতগুলো সৃজনশীল উদ্যোগ স্যার এখানে গ্রহণ করেছি, এবং প্রতিটি বিদ্যালয়ে প্রতি সপ্তাহে কিছু বিষয় ইতিপূর্বে আলোচিত হয়েছে। যেমন স্যার সাংস্কৃতিক এবং সহপাঠ্যক্রমিক যে কার্যক্রমগুলো, এগুলো স্যার আমরা চালু করেছি। একটি দীর্ঘ সময়ের ক্লান্তির কথা এসেছে, আমার কোনো সহকর্মী বলেছেন যে বিকেল 4টা বা তারও বেশি সময় পর্যন্ত হয়, অনেকে একঘেয়েমিতে ভোগে, ক্লান্তিতে ভোগে। এই ক্ষেত্রে স্যার মিড ডে মিল খুব কার্যকর, এটি স্যার আমরা এখানে চালু করেছি। আর পড়াশোনার প্রতি তাদেরকে আগ্রহী করে তোলার জন্য এক কথায় স্যার একটি আনন্দদায়ক পরিবেশ যেন বিদ্যালয়গুলোতে তৈরি করা যায়, সেই জন্য স্যার আমরা আরো কিছু অতিরিক্ত উদ্যোগ স্যার নিতে পারি। সৃজনশীল কর্মকাণ্ড বাস্তবের পাশাপাশি স্যার বিদ্যালয়ে যদি আমরা একটি সুন্দর প্রাকৃতিক একটি বাগানের পরিবেশ তৈরি করতে পারি, এবং এই জেলায় প্রতিটি বিদ্যালয়ে স্যার আমরা লাইব্রেরি কর্নার করার একটি উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কিছু কিছু বিদ্যালয়ে স্যার তৈরি হয়ে গিয়েছে, আইসিটি উপকরণ, মাল্টিমিডিয়া উপকরণ স্যার প্রদান করা হয়েছে। এখন এই জায়গায় উপস্থিতির হারটি স্যার ভালো, যদিও খুব প্রত্যন্ত অঞ্চলে কোনো জায়গায় স্যার ভর্তির হারটি কমে যাচ্ছে। এর একটি উল্লেখযোগ্য কারণ আমাদের একজন সহকর্মী ইউনূস স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রসার এবং বেসরকারি যে কিন্ডারগার্টেন গুলো রয়েছে, এইগুলোরও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা। অনেক ক্ষেত্রে আমরা পূর্ণ নিয়ন্ত্রণটি স্যার এখানে প্রতিষ্ঠা করতে পারছি না, যার প্রেক্ষিতে অনেক অভিভাবক মনে করছেন যে ফলাফলের দিক দিয়ে বা মানসম্মত শিক্ষার হারের দিক দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বেসরকারি যে কিন্ডারগার্টেন গুলো রয়েছে, এগুলো হয়তো অগ্রসর ভূমিকায় আছে। আর এটি আমাদের জন্য একটা ট্র্যাজেডি স্যার। এই মুহূর্তে প্রাক প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক নিয়োগ প্রাপ্ত হচ্ছেন, তাদের সুষ্ঠু তত্ত্বাবধানে অত্যন্ত যোগ্য এবং মেধাবী মানুষেরা সেখানে পড়াশোনা করছেন, পড়াচ্ছেন, কিন্তু তুলনামূলক ভাবে তাদের যে যোগ্যতা যাদের কম, তারাই কিন্তু অন্যান্য বেসরকারি কিন্ডারগার্টেন অথবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পড়াচ্ছেন। কাজে সেখানে তো মানসম্মত শিক্ষা নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু অভিভাবকদেরকে এই ব্যাপারটি স্যার অনেক ক্ষেত্রেই বোঝানো যাচ্ছে না। এই সমস্যাগুলো রয়েছে। কিন্তু এছাড়া স্যার আমরা স্থানীয়ভাবে কিছু কর্মসূচি গ্রহণ করেছি যেন ঘরে পড়ার হারটি কমে যায় এবং বিদ্যালয়ে একটি আনন্দদায়ক পরিবেশে শিশু এবং শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। আমার মনে হয় স্যার আপনারা যদি এই ব্যাপারে কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন, তাহলে স্যার আমরা এই প্রাথমিক চ্যালেঞ্জ গুলো কাটিয়ে উঠতে পারবো। আর আমাদের শিক্ষা এই চট্টগ্রাম বিভাগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার, তিনি নিয়মিতই আমাদের দিক নির্দেশনা প্রদান করে থাকেন। স্যার নিজে একজন শিক্ষা অনুরাগী কর্মকর্তা, আর পাশাপাশি আমাদের যে নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, এরও আলোকে আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লক্ষ্মীপুর জেলাকে খুব দ্রুত একটি আদর্শ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা স্যার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। ধন্যবাদ স্যার। সম্মানিত সচিব মহোদয়, আমাদের সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার এবং অন্যান্য সিনিয়র স্টাফবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম স্যার। তো আমি ছোট্ট কয়েকটা ইস্যু নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করবো স্যার আপনাদের। এই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে যেহেতু আজকের এই কর্মশালাটা, একটা সমস্যা স্যার আমরা এই জেলাতে ফেস করছি, আমি জানি না অন্যান্য জেলাতে কি হচ্ছে স্যার। যে কোনো কারণে হোক আমাদের প্রাইমারি স্কুল গুলাতে ছাত্রছাত্রীর পরিমাণ সংখ্যা কমে যাচ্ছে। এখন এটা কেন কমে যাচ্ছে সেটার আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। দেখলাম যে আমাদের এখানে অনেকগুলা নুরানি শিক্ষা আছে স্যার, মানে প্রতিটা প্রাইমারি স্কুলের আশেপাশে প্রচুর নুরানি শিক্ষা মানে মাদ্রাসা আছে, এবং সেইগুলাতেই সবাই মানে বাবা মারা তাদের ছাত্রছাত্রী দিচ্ছে। এখন এটার একটা ধর্মীয় ফ্যাক্টর আছে, কিন্তু আমাদের শিক্ষকরা বলছে যে স্যার আমরা ছাত্র পাচ্ছি না কাঙ্ক্ষিত পরিমাণে আমাদের এই প্রাইমারি স্কুলগুলোতে। এটা দুই কারণে হতে পারে, যে আমাদের শিক্ষার মানটা এত ভালো নয়, বা আমরা মানে অন্যান্য যে অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকা উচিত সেটা হয়তো এখানে নাই, বা অনেক সময় শিক্ষক স্বল্পতা থাকতে পারে। আমি স্যার এই বিষয়টাতে একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের। আরেকটা স্যার এখানে যেটা আছে স্যার, আমাদের এখানে পদ্মা মেঘনা দুইটা নদী আছে স্যার। এই নদীর মাঝখানে আমাদের 3টা উপজেলার বেশ কিছু মানে
ইউনিয়ন আছে আর কি স্যার, নদীর চরের মধ্যে। তো সেই স্কুলগুলোতে দেখলাম যথেষ্ট শিক্ষকের স্বল্পতা আছে, এবং শিক্ষকের স্বল্পতা থাকার কারণে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলমুখী এত নয় আর কি, মনোযোগী নয়। এখন আমাদের ওই অঞ্চলের যারা মানে পড়াশোনা করেছে, যারা চাকরি পেয়েছে, সেই সংখ্যাটাও কিন্তু কম। দেখা যায় যে আমাদের হাইল্যান্ড থেকে তাদেরকে ওইখানে পোস্টে দিতে হয়, এবং অনেক ক্ষেত্রে তারা রেগুলার যেতে পারে না। আবার বর্ষাকালে কিন্তু স্যার ওই পদ্মা নদী, মেঘনা নদী যথেষ্ট উত্তাল থাকে, সুতরাং স্থল থেকেও তারা যে স্কুলে গিয়ে ক্লাস করবে সেটাও তাদের পক্ষে সুযোগ হয়ে ওঠে না। এখন এরকম কিছু ব্যতিক্রমী জায়গার জন্য আমরা কিছু আউটসোর্সিং করতে পারি কিনা, যে স্থানীয় শিক্ষক মানে স্থানীয় যারা MA পাস আছে বা ডিগ্রি পাস আছে, যারা একটু যোগ্য আছে, এদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে যদি আমরা ওইখানে দিতে পারি, তাহলে আমাদের ওই চরাঞ্চলের যে রিমোট অঞ্চলের মানে শিক্ষক যে স্বল্পতা, সেটা একটু দূর হতে পারে আর কি স্যার। এটা আমার একটা রিকোয়েস্ট। আরেকটা রিকোয়েস্ট হলো স্যার, আমাদের কিছু এই সমস্ত জায়গাতে যারা যায় তাদের অনেক এক্সপেন্সিভ, তাদের আসলে এই নৌকা পথে যেতে তাদের যাতায়াত ভাতা দৈনিক অনেক লেগে যায়। তারা অনেক সময় বলে যে স্যার আমরা কি একটা স্পেশাল ভাতা পেতে পারি কিনা, এটা নিয়েও আমাদের কাছে একটু রিকোয়েস্ট করে। আর চতুর্থ ইস্যু হলো স্যার, আমাদের চরে হয়তো দুই একটা বিচ্ছিন্ন চর আছে, হয়তো ছাত্রছাত্রী কম, কিন্তু একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে আসলে ছেলে মেয়েরা পড়াশোনার জন্য যাবে না, যেতে পারে না। এর ফলে যে গ্রামগুলোতে স্কুল নেই সেই গ্রামগুলোতে ছেলে মেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত। আমি স্যার একটা উদ্যোগ নিতে চাই আর কি, যে সমস্ত গ্রাম একেবারে বিচ্ছিন্ন আছে সেখানে অন্তত প্রাইমারি স্কুল, যেহেতু এখন তো জাতীয়করণের বিষয় নয়, সরকারি ভাবে আমাদের প্রাইমারি স্কুল করতে হবে। সেই ক্ষেত্রে স্যার আমি একটা মিনিস্ট্রির নির্দেশনা চাচ্ছি যে একেবারে বিচ্ছিন্ন গ্রামগুলোতে ছাত্রছাত্রী কম হলেও আমি একটা স্কুলের উদ্যোগ নিতে পারি কিনা স্যার। বেশিরভাগ শিক্ষকই অনুপস্থিত, সে বাসায় বসে আছে, হয়তো কোনো খুব প্রভাবশালী কারো ওয়াইফ সেই স্কুলে কখনো একদিনের জন্য সে স্কুলে যায় না, বছর পর বছর সে বাসায় ঢাকায় বসবাস করছে। সে আর সে তার বেতন যাচ্ছে তার অ্যাকাউন্টে, সে হয়তো মাসে 5-6 হাজার টাকা ওখানকার কোনো স্থানীয় কোনো যুবককে কোনো ভাবে দিচ্ছে স্যার। এটা কিন্তু খুবই আমরা যদি আমি যেহেতু স্যার বাংলাদেশের ইউনো ছিলাম, ওখানে আমি দুর্গম জায়গায় দেখেছি, ম্যাক্সিমাম জায়গায় এরকম স্যার। দেখা যাচ্ছে আমার চেয়ারম্যানের যে ওয়াইফ সে চাকরি করছেন, মেয়রের ওয়াইফ সে চাকরি করছেন, এর ওয়াইফ চাকরি করছেন, সবাই বেতন দিচ্ছেন স্যার, বাসায় বসে ক্লাস করছেন আরেকজন স্যার। স্যার আমরা যেটা বলা আমাদের রাঙামাটি এডিসি স্যার বলেছেন অলরেডি স্যার, আমাদের এখানে কিন্তু বেশিরভাগ বাচ্চারা স্যার জুমটার সাথে যুক্ত স্যার। এটার জন্য স্যার যদি কোনো খাদ্য সহায়তার ব্যবস্থা করা যায়, যেমন আমরা যেটা দিচ্ছি বিস্কিট দিয়ে চালানোর সময়, এরকম বাচ্চাদের জন্য যদি কোনো স্যার খাদ্য সহায়তার ব্যবস্থা করা যায় স্যার, তাহলে হয়তো বা যারা জুমটার সাথে যুক্ত হয় স্যার এটা সম্ভব দূর হবে স্যার। আরেকটা বিষয় হলো স্যার, আমাদের টিচাররা যারা আমাদের পার্বত্য অঞ্চলে যেখানে চাকরি করছে স্যার, এরা ক্লাসে স্যার ওদের ভাষায় কথা বলে, যে কারণে স্যার বাচ্চারা কিন্তু বাংলা ভাষাটা শিখছে না, বলছে না, সে চাকমা ভাষায় কথা বলছে ক্লাসে। আমরা চাচ্ছি স্যার যে ক্লাস টাইমে যেন সে শিক্ষক চেষ্টা করে যেন বাংলায় তাকে পড়ানোর জন্য, তখন তার বাংলা ভাষার যে ভিত্তিটা বা বলাটা অনেক চেঞ্জ হবে স্যার। তারা সবসময় তার চাকমা ভাষায় সে কথা বলছে ক্লাসের মধ্যে, মানে কমিউনিকেশন সবসময় চাকমা ভাষায় হচ্ছে, বা যারা ত্রিপুরা ভাষায় কথা বলছে স্যার। ভাষায় স্যার দিতে আমরা একটু দক্ষতা বৃদ্ধির জন্য এরকম চেষ্টা করে থাকি স্যার। স্যার আমরা দেখেছি যেমন স্যার অনেক স্কুলে স্যার যে অনেক স্কুলে এরকম হচ্ছে সঠিকরণ হয়েছে স্যার, যে 5 জন শিক্ষক আছেন, স্টুডেন্টও 5 জন, এরকম স্কুল কিন্তু আছে স্যার, যে টিচার আমার 5 জন প্রদান করা আছে, ওখানে স্টুডেন্ট আছে 5 জন। এটা যেন সরকারের জন্য অনেক বোঝা। আবার অনেক জায়গায় স্যার স্কুল মানে স্টুডেন্ট আছে কিন্তু টিচার নাই। এরকম স্যার রিশাপিং যে কথাটা বলা হচ্ছিল স্যার, আমাদের পার্বত্য জেলায় কিন্তু স্যার আমাদের হাতে কোনো ধরনের ক্ষমতাই নাই স্যার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্যার। এখানে বলা 40 বছর পর্যন্ত শিক্ষক নিয়োগ মানে একটা নিয়োগ করা আছে স্যার। একজন লোক যে 40 বছর সে নিয়োগের জন্য অ্যাপ্লাই করে, তারপর সে নিয়োগ পেতে আরো 2-3 বছর। তো আমার তো 40 পরে আমার বয়সী, মানে আমি কাজ করতে পারছি না। সে 40 পরে একজন জয়েন করে সে কিভাবে বাচ্চাদের সাথে ক্লাস করবে বা করাবে স্যার, এটা একটু দেখার বিষয় আছে স্যার। আমার মনে হয় স্যার আমাদের অবশ্যই এই 3 পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাদের জেলা প্রশাসনকে সম্পৃক্ত করার জন্য একটু ব্যবস্থা নেওয়া দরকার স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফেনী স্যার। স্যার আমি এডিসি খাগড়াছড়ির সাথে একটু বলতে চাই যে স্যার ভিজিট করতে গিয়ে যে বাস্তব প্রবলেম গুলো পেয়েছি স্যার, স্টুডেন্ট শিক্ষক রেশিও স্যার যেটাও বলেছে, এটি স্যার খুবই গুরুত্বপূর্ণ স্যার। যেমন হচ্ছে স্যার প্রপারের হয়তো স্কুল যাতায়াতের সুবিধা, সেক্ষেত্রে হয়তো স্যার আমার স্টুডেন্ট খুব কম ক্যাচমেন্ট এরিয়ার ভিত্তিতে, বাট হচ্ছে টিচার আছে হয়তো 6 জন, বাট স্টুডেন্ট আছে 35। তো স্যার দেখা যাচ্ছে এক একজন টিচার যদি 10 জন বাচ্চাকে পিক করে নেয়, তাদেরকে কিন্তু স্যার আইনস্টাইন বানাতে ফেলতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো ভালো করে স্যার পড়তেও পারে না, বা হয়তো লিখতে, যেমন স্যার বানান করে পড়াটা হয় না আর কি স্যার। এক্ষেত্রে স্যার পদায়নের ক্ষেত্রে স্যার খুব বেশি ক্লোজ মনিটরিংটা স্যার কিভাবে করা যায় স্যার, আপনারা একটু এটা ভেবে দেখবেন। আরেকটা হচ্ছে স্যার খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ছিল স্যার, যেটি পরবর্তীতে বিভাগীয় মামলা পর্যন্ত গেছে স্যার, হাজিরা ভর্তি বেশি ছিল স্যার,
কিন্তু বাস্তবে স্টুডেন্ট কম ছিল এবং এটা হয়েছে স্যার নুরানি মাদ্রাসার স্টুডেন্টদেরকে হাজিরাতে দেখিয়ে উপবৃত্তির টাকাটা নিয়ে নেওয়া আর কি স্যার, যেটা এবং পরবর্তীতে আমরা স্যার অনেক লেখালেখি করার পরে ডিপিও সাহেব হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্যার ব্যবস্থা গ্রহণ করেছিলেন স্যার। স্যার এই যে উপবৃত্তি প্রদানের বিষয়টা স্যার একদম অথেন্টিক যে বাচ্চাটা স্কুলে পড়ে সেই বাচ্চাটা দেওয়ার ক্ষেত্রে স্যার কিভাবে টেকনোলজিকে ইউজ করলে স্যার অর্থাৎ এই যে স্যার প্রতারণাগুলো স্যার রোধ করা যাবে সেটি স্যার খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে স্যার নুরানি মাদ্রাসাটা স্যার আমরা হয়তো বাদ দিতে পারবো না, বাট নুরানি মাদ্রাসাটাকে যদি মিনিমাম একটা রেজিস্ট্রেশনের আওতায় আনা যায় তাহলে স্যার জেলা প্রশাসন অন্তত জানতে পারবে যে আমার এলাকায় কয়টি নুরানি মাদ্রাসা আছে। অর্থাৎ স্যার জেলা প্রশাসন কিন্তু জানে না বা ইউনো জানে না যে তার এলাকায় কয়টি নুরানি মাদ্রাসা আছে স্যার, এবং নুরানি বোর্ডের যে বই স্যার সেটি কিনতে হয়। সো স্যার আমরা প্রাইমারি স্কুলের যেহেতু চাহিদা দিই তারপর সরকার আমাকে বই দিচ্ছে, নুরানি মাদ্রাসা কিন্তু স্যার বই যেহেতু কিনতে হয় সেক্ষেত্রে স্যার এটি কিন্তু আমাদের কোনো হিসাব নেই যে নুরানি বোর্ড কতগুলো বই ছাপাচ্ছে বা কতজন স্টুডেন্ট নুরানি মাদ্রাসায় আছে। স্যার নুরানি মাদ্রাসা আমরা আমি বাদ দেওয়ার কথা বলছি না, আমরা জাস্ট এটাকে একটা মনিটরিং আওতায় আনছি যে এটার যেন একটা জরিপ থাকে যে আমার এলাকায় কয়টি নুরানি মাদ্রাসা আছে, দ্যাটস অল স্যার। এটাই আরেকটা হচ্ছে স্যার যেটা আমি স্যার বলি মনে করি পলিসি প্রবলেম, সেটা হচ্ছে স্যার আমাদের প্রাথমিক শিক্ষাটা বিভিন্ন কারিকুলামে হচ্ছে স্যার। এটা স্যার যেটা ফিল করছে প্রাথমিক শিক্ষা, নুরানি শিক্ষা, ইবতেদায়ী, কেজি, ইংলিশ মিডিয়াম, উপানুষ্ঠানিক শিক্ষা বড়। সো স্যার একটা যদি স্যার কমন কারিকুলাম করা যায় যে সবার জন্য সেটা বাধ্যতামূলক স্যার, তাহলে সেই ক্ষেত্রে স্যার হয়তো আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশ চিন্তা করছি সেক্ষেত্রে স্যার শিক্ষার জন্য একটা ভালো উন্নয়ন হবে স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অনলাইনে সংযুক্ত কেউ যদি কোনো মতামত দিতে চান দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা, চট্টগ্রাম অঞ্চল। মাননীয় প্রধান অতিথি মহোদয় সহ সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্যার আমার আগে যে সকল কর্মকর্তাবৃন্দ এ বিষয়ে বলেছেন তাদের সাথে আমি দু একটি বিষয়ে আমার ব্যক্তিগত মতামতটুকু উপস্থাপন করছি আমাদের সাথে বিবেচনার জন্য। যে বিষয়টা সবার আগে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে স্বাধীনতার এত বছর পরেও আমরা কোনো শিক্ষানীতি জাতীয়ভাবে স্থায়ীভাবে আমরা কার্যকর করতে সক্ষম হই না নানা কারণে। তো সম্প্রতি বিগত সরকারের আগে যেটা শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল যেটা অনেকটা অবাস্তব ছিল, যার প্রেক্ষিতে সকল স্তর থেকে প্রতিবাদ উঠেছে, সেটা বাতিল হয়েছে। আমার মতামত হচ্ছে বাস্তব ভিত্তিক একটা স্থায়ী শিক্ষানীতি, আমাদের দেশের উপযোগী একটা শিক্ষানীতি যেন আমরা চালু করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বৈষম্য কমে আসবে। আমার ইমিডিয়েট আগে যিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নানামুখী যে ইবতেদায়ী শিক্ষা, ইংলিশ মিডিয়াম, কেজি স্কুল, কওমি, সরকারি মাদ্রাসা, নানা টাইপের যে, তার কারণ হচ্ছে স্যার আমাদের জাতীয় শিক্ষানীতির কার্যকর না থাকার কারণেই এই বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থা চালু আছে। এটা সরকারকে আমার মনে হয় আমাদের দেশের বাস্তব অবস্থার ভিত্তিতে একটা বাস্তবমুখী শিক্ষানীতি যদি যত দ্রুত সম্ভব কার্যকর করা যায় তাহলেই এটা স্থায়ী একটা সমাধানের দিকে আমরা আসতে পারবো বলে আমার বিশ্বাস। আমি স্যার এক্ষেত্রে আমাদের অনেকেই বলেছেন যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যার হার কমে যাচ্ছে, কারণ হচ্ছে নুরানি মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, ওখানে ছাত্র বেশি যাচ্ছে। তাহলে আমাদের এখানে ভাবার বিষয় হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের অনেক প্রশিক্ষিত উচ্চশিক্ষিত শিক্ষক দেওয়ার পরেও কেন নুরানি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীরা বেশি যাবে? কারণ নুরানি শিক্ষায় কোনো মাস্টার ডিগ্রি পাস, কোনো অনার্স পাস কোনো শিক্ষক নেই। মাদ্রাসা শিক্ষিত অল্প শিক্ষিত কিছু শিক্ষক সেখানে তাদের নিজস্ব ধারা ট্রেনিং এর মাধ্যমে সেখানে শিক্ষক নিয়োগ করেন। তাহলে আমাদের উচ্চশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি শিক্ষক থাকা সত্ত্বেও এখানে বেশি না হয়ে মাদ্রাসায় বেশি হওয়ার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে অভিভাবকদের মধ্যে এই আস্থা আমরা অর্জন করতে পারিনি যে ওই নুরানি মাদ্রাসা সে প্রাইমারি স্কুলে পড়ালেখা বেশি হয়, এখানে মান ভালো, এখানে ভর্তি হলে আমার ছেলেটা ভবিষ্যৎ ভালো হবে। এই আস্থা নানা কারণে পাবলিকের মধ্যে আমরা সৃষ্টি করতে পারিনি। না পারার পিছনে যে সব কারণগুলো রয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে শিক্ষার্থী এবং
শিক্ষকের যে অনুপাতের যে অসামঞ্জস্যতা, যেখানে একটু আগে বলা হয়েছে যেখানে তো 30-40 জন বা 100 জন শিক্ষার্থী আছে, সেখানে যেমন 6 জন আছে, আবার যেখানে 500 জন শিক্ষার্থী আছে সেখানে হয়তো আছে 6টা পদের মধ্যে দেখা যাচ্ছে আছে 60 জন, তাও 2 জন ছুটিতে, প্র্যাকটিক্যালি ক্লাসে মানে উপস্থিত থাকবে গড়ে 3 জন। তাহলে 3 জন শিক্ষকের পক্ষে 300 শিক্ষার্থীকে পাঠদান কোনোভাবে বাস্তবসম্মত নয় স্যার। দ্বিতীয় যে বিষয়টা আসছে, স্কুলে যে ক্লাসের যে সংখ্যা বা টাইম, আমরা যারা কলেজ লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে সাথে কাজ করি, এখানে একজন শিক্ষক সর্বোচ্চ একটানা কয়টা ক্লাস নিতে পারেন একদিনে, কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদের দেখা যাচ্ছে সেই সকালবেলা গিয়েই প্রথম ক্লাস থেকে শুরু করে 4টা পর্যন্ত টানা ক্লাস, একটার পর একটা 6টা ক্লাস যদি একজন শিক্ষকের স্যার নিতে হয়, তাহলে কোনোভাবেই ওই 6টা ক্লাস যা মানসম্মত ক্লাস হবে সেটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না স্যার। কারণ তাকে যদি মানসম্মত ক্লাস নিতে হয় সেটা অবশ্যই টানা 6টা কোনোভাবে সম্ভব না। তাহলে সেক্ষেত্রে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখছি স্যার, এখানে যে তথ্য আমরা পেয়েছি সেখানে মানে আমাদের বিপুল পরিমাণ শিক্ষকের পদ শূন্য রয়েছে। যদি স্যার সেটা জরুরি ভিত্তিতে শিক্ষকের পদায়ন নিশ্চিত করা যায় তাহলে সেটা একটু কাভার হয়ে আসবে বলে আমি মনে করি। এছাড়াও স্যার তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের একটা বিষয় আছে। অনেকগুলো প্রাইমারি স্কুলে যিনি প্রধান শিক্ষক তাকেই সব কাজ, তাকে অভিযোগ সহায়কের কাজ করতে হয়, হিসাব রক্ষণ থেকে নানাবিধে কাজ করতে হয়। যদি সেখানে এরকম তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী পদ সৃষ্টি করে যদি পদায়ন করা যায় তাহলে এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। এছাড়াও স্যার বদলি যেটা বলা হচ্ছে, যেখানে স্থানীয়ভাবে প্রাইমারি স্কুলগুলিতে প্রায় দীর্ঘদিন যাবৎ এক জায়গায় থাকলে যেটা সমস্যা, সেজন্য স্যার সরকারের যে বদলি নীতিমালার আলোকে একটা নির্ধারিত সময়ের পর যদি যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক এরিয়ার মধ্যে যদি বদলি করা হয় তাহলে সেটা পজিটিভ ইফেক্ট আমরা পাবো। তবে এক্ষেত্রে প্রাইমারি স্কুলে যারা চাকরি করেন তার নিজের বেশিরভাগ উপজেলার মধ্যে করে, তাকে যদি একেবারে উপজেলার 30 কিলোমিটার দূরবর্তী স্থানে বদলি করা হয়, সেখান থেকে বাসায় যাওয়া আসা করে তার পক্ষে 9টা 60টা পাঠদান করা আসলে সম্ভব হয়ে ওঠে না স্যার। সেজন্য বদলিটাও যদি তাদের সুবিধাটাও যদি বিবেচনা করা হয় তাহলে তারা শিক্ষার ক্ষেত্রে আরো একটা আন্তরিক হয়ে ভূমিকা রাখতে পারবে। অনেকেই সে বদলির কারণেও সমস্যায় আছেন, সে বিষয়টা সহ আরেকজন বলেছেন যে প্রশিক্ষণ, পিটিআর যে প্রশিক্ষণ নেওয়া হয় এটা ছাড়াও স্যার ধারাবাহিক একটা প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রাখলে তাদের আরো মান উন্নয়ন হবে আমার বিশ্বাস। আমার বিশ্বাস আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব স্যার এবং ডিজি মহোদয় যারা আসছেন মাঠ পর্যায়ে বাস্তবতা শোনার জন্য আপনারা দেখছেন শুনছেন, আমি আশা করবো আপনাদের এই অবজারভেশনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন মাঠ পর্যায়ে হবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে যে পয়েন্টটা চলে এসেছে সে পয়েন্টটা আর বলবো না। এক্ষেত্রে আমি প্রকৌশল বিভাগ থেকে কেউ যদি বলেন সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু সমস্যা রয়েছে বা প্রস্তাবনা রয়েছে, সেটা দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। ওয়াচ ব্লক করতে হচ্ছে, যার জন্য আমরা করেছি এবং 25,000 ওয়াচ ব্লক আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। এছাড়া আমরা ফিকাল স্ল্যাশ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ভবিষ্যতে কাজ করব এবং প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ফ্লোরে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট স্থাপন করব। তো এই সমস্ত কারণে পাবলিক হেলথের ইনভলভমেন্টটা অত্যন্ত জরুরি এবং আমরা ফিউচারে এই কম্পাউন্ডে স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লাইয়ের অবস্থানটাকে আরো উন্নত করব বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ। আমি ডিডি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রাম বিভাগে আমাদের এই ডিপিএইচ আমাদের অনেকগুলো তো আছে, আমাদের প্রজেক্ট আছে, মানে বিল্ডিং করা, মানে ওয়াশ ব্লক করা, কতগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, আপনি তথ্যটা দেন আমাদের। অসম্পূর্ণ রয়ে গেছে, কারণ আমরা তো দেখি যখন আলোচনা হয় আমাদের এডিবি মিটিং এ, তখন দেখি যে কাজ তো আগাচ্ছে না, কবে মানে পড়ে আছে, আমাদের অর্থবর্ষ শেষ হয়ে যাচ্ছে, কতগুলো অসম্পূর্ণ আছে, আমাকে তথ্যটা দেন, আমি মুখোমুখি কথা হবে তাহলে। আমি স্যার আমার কাছে তথ্য সেই মধ্যে নাই, আমি স্যার দিতে পারবো স্যার, আমি কালকে মানে এটা প্রস্তুত হয়ে আসা দরকার ছিল আপনার, কারণ এগুলো তো বড় মাথা ব্যথা আছে। আমরা স্যার অলমোস্ট মানে সব কর্নার থেকেই মতামত পেয়ে গেছি স্যার। এলজিডি থেকে বলবেন প্লিজ।
স্যার আসসালামু আলাইকুম স্যার। এই ডিপিএইচই এডিশনাল যে চিফ সাহেব, স্যার আপনি একটু যদি বলেন এই যে স্যার যে প্রশ্নটা করলেন আমাদের স্যার, আমাদের কাছে আপনার কাছে তো আছে তথ্য। জি স্যার, আমাদের স্যার চট্টগ্রামে টোটাল টেন্ডার হয়েছে 741টা, তার মধ্যে 271টা প্রোগ্রেসে আছে এবং হ্যান্ড ওভার হয়েছে স্যার 470টা। 470টা আমরা হ্যান্ড ওভার করেছি। এটা ওয়াশ ব্লকের স্যার, যেটা বললাম স্যার। স্যার মার্চের মধ্যে এগুলি সব কমপ্লিট হয়ে যাবে স্যার। আমরা এইভাবে স্যার আমরা কাজ করছি স্যার। ঢাকায় যখন মিটিং করি তখন জানতে পেরেছিলাম যে 0 থেকে 30% পর্যন্ত সংখ্যা হচ্ছে 300-র উপরে। এই ধরনের 0 থেকে 30% অগ্রগতির আপনার এই ওয়াশ ব্লক বা অন্যান্য পয়েন্ট, যে ওয়াটার পয়েন্ট বললেন, এ ধরনের কয়টা প্রকল্প কয়টা আছে স্যার? রানিং প্রোগ্রেস তো হচ্ছে 271টা আছে স্যার আমাদের ওয়াশ ব্লকের স্যার। সেইগুলো স্যার আমরা স্যার মার্চের মধ্যে স্যার কমপ্লিট করতে পারবো স্যার। মার্চের মধ্যে সবগুলো কমপ্লিট করতে পারবো। আর ওয়াটার সোর্স আছে স্যার আমাদের টেন্ডার হয়েছে 1210টা, তার মধ্যে রানিং প্রোগ্রেস আছে 510টা এবং আমরা স্যার হ্যান্ড ওভার করেছি 700টা। এটা হচ্ছে ওয়াটার পয়েন্টের। আপনার কাছে যে তথ্যটি এখন তৈরি করা আছে এই তথ্যটি একটু মিটিং এর পরে আমাকে দিয়ে নেবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের মনে হয় এলজিডির কাছে ওই তথ্য আছে। আমি আগেই অনুরোধ করে রাখলাম, তিনিও একটু দিবেন দয়া করে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার আমাদের এলজিডি পিডিবি 4 এর আওতায় আমরা কনস্ট্রাকশনের জন্য আমরা টোটাল আমাদের নেওয়া হয়েছে স্কুল 2001টা স্যার। এর মধ্যে আমাদের স্যার কন্ট্রাক্ট হয়েছে আমাদের স্যার 1997টা কন্ট্রাক্ট হয়েছে এবং এ পর্যন্ত আমরা সমাপ্ত করছি স্যার 1327টা স্কুল সমাপ্ত করছি স্যার। এবং বর্তমানে আমাদের অনগোয়িং আছে স্যার 634টা। আমরা আশা করি স্যার আমরা জুনের আগেই আমরা ইনশাল্লাহ কাজগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর স্যার আপনি তো জানেন স্যার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে এলজিডি সম্পর্ক সেই 1990 সাল থেকে স্যার। এবং সত্যিকার অর্থে স্যার মাঠ পর্যায়ে বিশেষ করে উপজেলা লেভেলে স্যার আমাদের সম্মানিত ইউনো সাহেবরা, জেলা পর্যায়ে এডিসি সাহেব এবং সম্মানিত জেলা প্রশাসক বৃন্দ সবাই কিন্তু স্যার এই পিডিবির কাজের ব্যাপারে বা প্রাথমিক শিক্ষার কাজের ব্যাপারে এলজিডি কে যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং ওনাদের পর্যাপ্ত সহযোগিতা ছাড়া আমরা স্যার কোনো মতে এই কাজগুলা সফলতা আমরা পেতাম না। বিশেষ করে স্যার মাঝে মাঝে স্যার জায়গা নিয়ে, স্থানীয় জমি নিয়ে ভয়ানক সমস্যার সৃষ্টি হয় স্যার। আমাদের সম্মানিত ইউনো সাহেব এবং এসি লাইন সাহেবরা ওনারা চমৎকার সহযোগিতা করাতে আমরা এই সমস্যাগুলো উতরাতে পারি স্যার। তো স্যার ইনশাল্লাহ ভবিষ্যতে পিডিবি 5 ও ইনশাল্লাহ স্যার আপনাদের সাথে আমাদের কাজের মাধ্যমে আমাদের যে ঐতিহ্যগত ভাবে আমাদের যে চমৎকার সম্পর্ক আছে এটা ইনশাল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর স্যার সর্বোপরি আমাদের চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয় উনি চমৎকার আন্তরিক স্যার উন্নয়নমূলক কাজের ব্যাপারে আমি ওনার কাছে আমাদের এলজির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাদের সকলকে আমাদের এলজির পক্ষ থেকে আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য অ্যাডভাইস নির্দেশনা দিচ্ছেন। এই জন্য স্যার আমি এলজির পক্ষ থেকে আপনাদের কাছে স্যার সহস্র কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম স্যার। সময় প্রাথমিক বিদ্যালয়ে স্যার ঝরে পড়া শিক্ষার্থীর হার বেড়ে যাচ্ছে স্যার। একটি বিষয় স্যার এই ফোরামে স্যার আলোচিত হয়েছে, যেটি হচ্ছে অনেক প্রশিক্ষিত শিক্ষক থাকার পরও প্রাথমিক বিদ্যালয়ে যেটি প্যারেন্টসদেরকে আকৃষ্ট করতে পারছে না। অনেক প্যারেন্টস তারা আগে থেকেই ধরে রাখে তাদের সন্তানের যদি 2-3 সন্তান থাকে, একজন সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, তাদের একটা এইটা প্রমিস করেছে, এক ধরনের তাদের চাওয়া। কোরআন শিক্ষা দেয়, এই ধরনের কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন আলেম রেখেছে যিনি কোরআন শিক্ষা দেয়। আগে ওই বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর হার অনেক বেশি ছিল। পরবর্তীতে যখন এই ধরনের কোরআন শিক্ষা দেওয়ার জন্য আলেম রাখা হয়েছে, সকালবেলা স্কুল শুরু হওয়ার আগে তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকে এবং হাফেজ হওয়ারও এক ধরনের সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। তখন দেখা যাচ্ছে যে ওই স্কুলে অনেক বেশি পরিমাণে শিক্ষার্থী ভর্তি হচ্ছে স্যার। এখন এই বিষয়টি স্যার আসলে জাতীয় একটি বিষয় স্যার, কনসার্নের বিষয়, যে ইংলিশ মিডিয়াম রয়েছে, নুরানি শিক্ষা রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে,
প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো রয়েছে স্যার। এই ঝরে পড়া হ্রাস করার জন্য স্যার আমাদের যে বিভিন্ন মাধ্যমে শিক্ষাগুলো স্যার, আমরা কিভাবে স্যার, আরেকটি বিষয় স্যার প্যারেন্টসদের দেখতে পাই, সেটি হচ্ছে বিভিন্ন কালচারাল বিষয়গুলো স্যার প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে হয় স্যার, অনেক প্যারেন্টসদের মধ্যে এই সাংস্কৃতিক বিষয়গুলোই স্যার দেখা যায় অনেক সময় কন্ট্রাডিক্টরি হিসাবেই থাকে। তো সেই আলোক থেকে তারা হচ্ছে এই কন্ট্রাডিকশন থেকে তারা ভিন্ন মাধ্যমে যাওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা চালায় স্যার। আমরা এটাকে স্যার কিভাবে এই প্যারেন্টসদেরকে স্যার কনভিন্স করতে পারি স্যার? অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশিক্ষিত এবং স্যার মানসম্পন্ন শিক্ষকও কিন্তু স্যার রয়েছে স্যার। আমরা প্যারেন্টসদেরকে স্যার কিভাবে কনভিন্স করতে পারি একই ছাতায় বা একই প্ল্যাটফর্মে একই মাধ্যমে নিয়ে আসতে পারি স্যার? এটি একটি স্যার কনসার্নের বিষয় স্যার, আপনাদের জন্য আপনাদের স্যার এই বিষয়টি স্যার আমি স্যার একটু তুলে ধরলাম স্যার। ধন্যবাদ স্যার। আমি এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়, তিনি প্রথম প্রাথমিক সঞ্চালনার তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমাদের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মহোদয়গণ সহ আমাদের শিক্ষা বিভাগের আমাদের বিভাগীয় উপপরিচালক এবং অন্যান্য আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ এই বিভাগের, তারা অনেকে সংযুক্ত আছেন। এখানে হয়তো কেউ উপস্থিত থাকতে পারেন, এখন তো চট্টগ্রামে জেলা প্রশাসক মহোদয় আছেনই, আর অন্যান্য কার্যালয় থেকে যে আমাদের এডিসি মহোদয়গণ আসছেন, ইউনুস সাহেব এখানে এসছেন। আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকের বক্তব্যই আমি এখানে নোট করে ফেলেছি। আমি নতুন করে কিছু বলতে আমার খুব একটা বেশি লাগবে না। আমার মনে হয় শেষ দিক দিয়ে যে কথা বলেছিলেন যে আমাদের ইউনো কর্ণফুলী, এইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ঝরে পড়ার বিষয়টি। এটি আমাদের কিন্তু আমরা যে সার্ভে করেছি, সার্ভে রেজাল্ট আমাদের কাছে আছে যে কেন আমাদের সন্তানরা ঝরে পড়ছে, এটি একটা চ্যালেঞ্জ। তার জন্য সে এই গার্ডিয়ানদেরকে কনভিন্সিং মেকানিজমস এটা ডেভেলপ করার জন্য তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি খুব সরাসরি কোনো প্রস্তাবনা এখানে রাখেননি। আমাদের কালচারাল কন্ট্রাডিকশনটাকে তিনি এখানে প্রাসঙ্গিকভাবে এনেছেন এবং আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারে আমাদের যতটুকু এখন পর্যন্ত, আমি বৈকল্য শব্দটা ব্যবহার করতে চাই না, কিন্তু আমাদের লার্নিং পভার্টি, যেখানে লার্নিং গ্যাপস গুলো রয়ে গেছে, সেগুলোকে মেক আপ করার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি এখানে এসেছে এবং অনেক পরামর্শ এখানে এসছে। এবং যেহেতু পলিসি মেকিং লেভেলের ব্যাপার, এখানে মাননীয় উপদেষ্টা স্যার আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, কাজেই তারা এটাকে আমার মনে হয় যে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনাদের জন্য আমার একটি নিবেদন আছে, সেই কথা খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে শিক্ষকদের যেই যোগ্যতা, সেটা নিয়ে আমার কাছে খুব একটা আমার কাছে মনে হয় না যে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করার খুব একটা সুযোগ আছে। কারণ শিক্ষকরা যেই সংখ্যক তারা প্রশিক্ষণ তারা নিজের জীবনে লাভ করেন, সেটা অনেক। আমাদের পিটিআই থেকে, ইউআরসি গুলো থেকে, ন্যাব থেকে ট্রেনিং পাচ্ছেন, কাজেই তারা প্রশিক্ষণ যথেষ্ট পাচ্ছেন, কিন্তু এই নিজেকে যোগ্য করছেন। হি ইজ অর শি ইজ হাইলি educated, highly talented, highly scholar, but his students are not highly scholar. Even students are learning poverty, they এখন পর্যন্ত they are suffering from learning poverty. এটা আমাদের জন্য খুবই একটা বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে। আমরা যে এনএসসি, যেটা ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, যেটা আমরা করে এসেছি, এখানে আমার মনে হয় যে এনএসসি এর রেজাল্ট গুলো প্রতি বছর একই রকম চিত্র আমাদেরকে উপস্থাপন করছে। এনএসসি যদি থাকেও আমাদের ন্যাশনাল স্কুল অ্যাসেসমেন্টে আমার মনে হয় যাওয়া উচিত। সেটা আমি মাননীয় উপদেষ্টা স্যারকে আমি বলেছি। আমাদের এনটি এর কথা আসছে, ন্যাশনাল টিচার্স অ্যাসেসমেন্টের বিষয়টি আমাদের আসলে দেখা দরকার। আমাদের যে ট্রেনিং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেকানিজম ডেভেলপ করে আমাদের হয়তো সেইগুলোকেও অ্যাড্রেস করা দরকার। আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের সাথে অনলাইনে যারা যুক্ত আছেন, আমি সবাইকে তাদের মতামত প্রকাশ করার জন্য এবং চমৎকার ভাবে বিষয়গুলোকে তুলে আনার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে তাদের কতগুলো দায়িত্বের কথা মনে করে দিচ্ছি। আপনারা যেই জায়গায় আছেন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা, আমাদের ইসলাম ধর্মে যেটা বলা হয় যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তারা যেই দায়িত্বের, যে অধিক্ষেত্রের মধ্যে যে দায়িত্ব তোমার স্কন্ধে আছে, তার ব্যাপারে তোমাকে
জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হচ্ছে ধর্মীয় একটি উচ্চারণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের তথ্য অধিকার আইন যেটা রয়েছে, আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক বেশি জানেন। আরটিআই এর 3টা অবজেক্টিভস। একটা হচ্ছে যে এনশিওর ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এখানে স্বচ্ছতার জবাবদিহিতার প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে যে এটা অবজেক্টিভস এর ভিতরে সেকেন্ড হলো রিডিউস কারাপশন, কারাপশনটাকে হ্রাস করা, কারাপশনটাকে কমিয়ে আনা। এই দুটির মাধ্যমে যেটা অর্জন হবে সেটি হচ্ছে যে গুড গভর্নেন্স। আমাদের উইল বি এবল টু এস্টাবলিশ গুড গভর্নেন্স ইন দ্য কান্ট্রি। এটার এই যে আরটিআই যে লক্ষ্য উদ্দেশ্য, আরটিআইটা কেন? এটা প্রশ্ন করার জন্য। কিছু লোক প্রশ্ন করে না, সেই লোকগুলো তাদেরকে সমাজের হতাশ করে বাতাস দিয়ে যাওয়ার মানুষগুলো, এগুলো তারা কখনো নিজেরা আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে, তারা কখনো প্রশ্ন ছড়ে না। তারা বলে যে মানুষ হয়েছি ভাবে আজি কি ভাগ্যে না হয় আর কাল পুনরায় হবে। তো এরকম একটা আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে। কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু তারা প্রশ্ন করে। সেই শ্রেণীর মানুষগুলো সচেতন মানুষ। কবি নজরুলের সেই 1928 সনের যে লেখা কবিতা আমার কৈফিয়ত, এক জায়গায় বলেছেন যে অভিশাপ করি যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন আমার রক্ত লেখায় হয় তাদের সর্বনাশ। এই কথাগুলো এই ভাষায় কেন বললেন? তিনি তার কৈফিয়ত ওইখানে বলেছেন যে বন্ধুকে ব্যথা সহিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা সে কই মুখে। আমি এখানে এই কথাগুলো কেন উচ্চারণ করলাম? আমি এই কয়েকদিন আগে, এক সপ্তাহ হয়নি, আমি একটা স্কুল দেখলাম যে 8 বছর আগে যে স্কুলটা নির্মাণ কাজ শেষ হয়েছে, এই এলজিডি আপনাদেরই কাজ, কিন্তু অন্য ডিভিশনে, এই ডিভিশনে না, বরিশাল ডিভিশনে। আমার কাছে ছবি তোলা আছে। 8 বছর পরে ওই স্কুলটা খসে পড়তেছে। এর মানে ওই স্কুলে আর এখন ক্লাস হচ্ছে না। তো পুরানো যে স্কুলটা নির্মাণ করা হয়েছিল আরো 10 বছর আগে, সেই স্কুলটা এখন ক্লাস হচ্ছে ওই সেই ভবনে। এখন এই যে বিকল্প ব্যবস্থা এখন গ্রহণ করতে হচ্ছে, আপনার আমার সন্তানই তো ওখানে যাচ্ছে। কাজে এই যে বিষয়টা, কিছু লোক প্রশ্ন কিন্তু আসলে করবে, বিবেকবান মানুষগুলো, আপনার আমার সন্তানরাই ওখানে যাচ্ছে। কাজে এটি কেন প্রশ্নবিদ্ধ হবে? আমি মহেশখালী গিয়েছি, প্রসঙ্গটা এখানে আসে নাই কারণ কিসের থেকে। আমি ইউনো সাহেব ছিল না, এসিলান সাহেবকে আমি দেখিয়েছি র্যাম্প কোন জায়গায় নির্মাণ করার কথা, সেই জায়গায় র্যাম্পটা নির্মাণ হয় নাই। কাজে মহেশখালী যদি সম্ভব হয় আপনারা একটু খবর নিয়ে দেখবেন, সেখানে একটি লাইট পোস্ট আছে, ওখানে আমি ঢুকতে পারি নাই, তাহলে যার জন্য র্যাম্প তৈরি করার হয়েছে তিনি ঢুকতে পারবেন কিনা, এটি কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে এবং সেটার সমাধান হয়েছে কিনা আমি কিন্তু জানি না। এটা হচ্ছে একটা বিষয়। আমাদের আসলে এই শিক্ষাটা কেন, এলিমেন্টারি এডুকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা জানি একদম। ওই যে বলে, যখন তুমি দুনিয়াতে এসেছিলে যবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এটা মাওলানা সাহেব অনেক সময় বলে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সেই জীবনটা আসলে এই যে একদম একজন শিশু কিন্তু প্রথম দিন থেকে সে শিখতে শুরু করে, সে কিন্তু ইমিটেট করতে শুরু করে, সে কান্নাকাটি করে, এরপরে সে ইমিটেট করে, অনুসরণ করে, কে কি বলছে শুনতে শুরু করে, তার লিসনিং পাওয়ারটা ওখানে হয়ে যায়। তারপরে তার স্পিকিং স্কিল 2 বছর 2.5 বছরের পরে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা সে কথা বলতে পারছে, তাহলে তার লিসনিং এবং স্পিকিং কিন্তু হয়ে যাচ্ছে। আমার শিক্ষকদের উপরে দায়িত্ব করছে রিডিং এবং রাইটিং স্কিলটাকে তৈরি করা। এইখানে প্যাডাগজিক্যাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টুডেন্টস ইজ এ বিগ কোশ্চেন রাইট নাও। এটা আমার মনে হয় আমরা উই শুড অল টুগেদার অ্যাড্রেস দিস কোশ্চেন। এটা আমাদের এখানে যারা আছি আমাদের সবারই এটা করতে হবে, কারণ আমাদের আসলে যেখানেই পড়বে যেই স্কুল, আমি আহ্বান জানাবো আপনারা সেখানে যেখানে যাবেন ঢুকে যাবেন ওই স্কুলটা একটু দেখবেন, আপনার সন্তানই তো ওখানে আছে। কাজে সেটা দেখা দরকার। স্কুলের নির্মাণ কাজের যে বিষয়টি আসছে, ওয়ার্ড ব্লকের বিষয়টা, পলিসি মেকিং লেভেলে যে সমস্যাগুলো আছে, নিশ্চয়ই আমাদের উপদেষ্টা স্যার এবং সচিব মহোদয় আছেন এখানে, তারা হয়তো বিষয়গুলো অ্যাড্রেস করবেন এবং নির্দেশনা দিবেন এখানে কি করণীয়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে আমার বাচ্চারা শিক্ষিত হচ্ছে কিনা। We have talented teachers, we have highly scholar teachers, but our students are not becoming highly scholars at all. তারা কথা বলতে পারে না, বই পড়তে পারে না, ক্লাস 5 এর বাচ্চারা বাংলা পড়তে পারে না, এরকম দেখছি। 3টা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, একজনকে বাংলা পড়তে দিলাম, সে
পড়তে পারে না, অল্প অল্প পড়তে পারে, আরেকজনকে দিলাম সে মোটেই পড়তে পারে না, আরেকজনকে দিলাম সে পড়তে পারে। তাহলে আমার এখানে সাকসেস রেট কত? আমি 33% পাইলাম। তাহলে এই যে সাকসেস রেটটা, এইটাকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আমাদের প্রচুর শ্রম এখানে দেওয়া হচ্ছে, শিক্ষা আছে, আমাদের অনেক দাবি এখানে কিন্তু আসছে। শিক্ষকদের পদোন্নতির কথা আসছে, বেতন কাঠামোর ব্যাপার আসছে, শিক্ষক স্বল্পতার প্রসঙ্গ আসছে, প্রক্সি টিচারের প্রসঙ্গ আসছে, যেটা প্রক্সি টিচার আমি স্যার ভোলাতে চাকরি করেছি, আমি কুকরিমুখী গিয়েছি স্যার। তো সেখানে চরফেশন, কুকরিমুখী, লালমোহন এই জায়গাগুলোতে আমার চোখে, আমি মনপুরে গিয়েছি, প্রক্সি টিচারের অস্তিত্ব আমি খুঁজে পেয়েছি, আমি ধরেছি, অ্যারেস্ট করেছি, ব্যবস্থা নিয়েছি, তখন এডিসি ছিলাম ভোলায়। তার কাজেই এটা কোনো সমাধান না। আমার মনে হয় যে চাকরি পাওয়ার জন্য যতটা আগ্রহ আছে, চাকরি করার জন্য ততটা আগ্রহ থাকে না। এটা কেন? যিনি আমার সাথে মানে থাকবে না তাকে আমার লাগবে না, এটি একটি স্লোগান হতে পারে। যে শিক্ষা পরিবারের সাথে যিনি থাকতে চান না, তাকে শিক্ষা পরিবারের দরকার নেই। তাকে শিক্ষাগত যোগ্যতা এমন পরিমাণ সুযোগ দিতে হবে যে একজন লোক যখন মাস্টার্স করে এখানে আসবে, তখন দেখবে যে তার যে সে হয়তো মেরিটরিয়াস, তার নিজের স্ট্যান্ডার্ডটা সে নিজে কম্পেয়ার করতে থাকে, তুলনা করতে থাকে অন্যের সাথে, তার শ্রেণীকক্ষের দিকে তার মনোযোগটা কমে যায়, তার কমিটমেন্ট টু দিস ক্লাসরুমস এইটা কিন্তু কমে যায়। আমি দেখছি এটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়। আমরা যদি দেখি যে এখানে অন্তপক্ষে 6, 7 বা 8 বছর 10 বছর চাকরি না করলে সে এখান থেকে আর বেরিয়ে যাওয়ার তার সুযোগটা বন্ধ করতে হবে, তাহলে আমার মনে হয় কমপক্ষে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে টিচারদেরকে। এটি আমি শিক্ষকদের স্টেটের যে রেসপন্সিবিলিটি সেটা আমরা জানি যে আর্টিকেল 17 বলা আছে যে সেটা হচ্ছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা স্টেট এনশিওর করবে। সেটাই কিন্তু এটা করছে, আমাদের কম্পালসারি এডুকেশনটাকে হয়তো রাষ্ট্র এটা এনশিওর করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের এটাকে নিশ্চিত করার জন্য আমরা এই দেশের নাগরিক হিসাবে প্রথম কাজটি হচ্ছে ওই যে হতাশাগ্রস্ত লোকের পাশে দাঁড়াবো না, আমরা যিনি প্রশ্ন করেন, যিনি সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, তার পাশে দাঁড়াবো, তার পাশে দাঁড়িয়ে আমরাও প্রশ্ন করব। আর্টিকেল 39 কনস্টিটিউশনে বলা আছে ফ্রিডম অফ থট, কনসিয়েন্স এন্ড স্পিচ ইজ গ্যারান্টিড as fundamental right of the citizens of the country. Eta kintu citizen can ask any question, they can raise any question to the service providers of the nation. তো সেটা কিন্তু করতে পারে, কিন্তু এই যে সার্ভিস প্রোভাইডার্স কারা, তাদের রেসপন্সিবিলিটিও কিন্তু সংবিধানের 21-2 উপনুচ্ছেদে বলা আছে। Every person in the service of the republic has a duty to strive all times to serve the people. Because we are place bound to render our services to the common masses of the country. Our service recipients are our children. আমরা চিলড্রেনদেরকে সেবা দিচ্ছি, সেখানে আমার মানসম্মত সেবাটি হচ্ছে কিনা এটি প্রশ্ন করার জন্য আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আমাদেরও কিন্তু এই প্রশ্নটি প্রতিনিয়ত থাকবে। আর জনগণ তো পারি, অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দি পিপল, যে আর্টিকেল 7 এর যে কথাগুলো আছে এটা তো জনগণের ক্ষমতা রয়েই গেছে। কাজেই সেই জনগণের ক্ষমতা থেকে আমরা শিক্ষা পরিবারের মানসম্মত শিক্ষা রক্ষার জন্য এখানে লেসন প্ল্যান শিক্ষকরা কিন্তু তৈরি করছে না, টিচার্স ক্লাসরুম পারফরমেন্সটা এখানে দেখতে হবে। এখানে ন্যাশনাল এনএসএ কে ন্যাশনাল স্কুল অ্যাসেসমেন্ট, ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেসমেন্ট এবং এনটিএ করে ন্যাশনাল টিচার্স অ্যাসেসমেন্টটাও আমরা তৈরি করতে পারি কিনা, এগুলো হয়তো ভেবে দেখার বিষয় আছে। পলিসি মেকিং লেভেলের স্যাররা হয়তো এই বিষয়গুলো বিবেচনা করবে। আমার বেশি কথা আর হয়তো আমি বাড়াতে চাই না, কিন্তু আমি ওই যে বলছিলাম যে আমাদের যে দায়িত্বটি, আমাদের দায়িত্ব খোদার এজিবে আহারকে দিবে, ক্ষুধায় বাঁচাবে কেবা, মোরা তো ধরাতে এসেছি করিতে নিখিল জীবের সেবা। এই নিখিল জীবের সেবা প্রদানের জন্য আমরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত হয়েছি। কাজেই সেই কাজটি আমরা করার জন্য আমাদের এই উচ্চারণ, ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো জানার চেষ্টা করছি, আমরা প্রবলেমস গুলো আইডেন্টিফাইড করে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা চেষ্টা করতেছি। এখন প্রবলেম রেজুলেশন মেকানিজমস ডেভেলপ করা দরকার। আমার মনে হয় যে এখানে যারা কথা বলেছেন প্রাসঙ্গিকভাবে সঠিকই বলেছেন এবং সবাই সত্যুচ্চারণ করেছেন, তাদের সাথে প্রতিধ্বনি মিলিয়ে আমি আমার কথা এই বলে শেষ করতে চাই যে আমাদের শেষ কথা সেই কথা হোক, আমরা সকলে আমাদেরই লোক, আর কিছু নয়, চিরকাল থাকে যেন সেই পরিচয়। সকলকে ধন্যবাদ। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সহকর্মীবৃন্দ
প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময় নিয়ে আজকে এই মত বিনিময় অনুষ্ঠান করলাম এবং এতে আমরা বিভিন্ন পর্যায় থেকে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ধরনের মতামত সুপারিশ আমরা পেয়েছি। এই মতামত সুপারিশগুলো আমরা নোট করেছি এবং এগুলা আমরা বাস্তবায়নের ব্যবস্থা নেব ইনশাল্লাহ। জনবল কাঠামোভুক্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর শূন্য পদের কথা বলা আছে। দেরি হবে মনে হয় না, বলে দিই নাকি? আচ্ছা, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শূন্য পদের কথা বলা আছে। আমি ডিজি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ জানাবো যে আমাদের শূন্য পদ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যেগুলো পূরণ করার যোগ্য রয়েছে সেগুলো পূরণ করার জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এবং বিভিন্ন বক্তার বক্তব্য থেকে এসেছে যে উপজেলা লেভেলে, জেলা লেভেলে বিভিন্ন ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই বিষয়টা কিন্তু রয়ে গেছে একবারে তদারকির বাইরে। আমি দেখেছি যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 2016 সালে একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। সেই সার্কুলারে এই সকল বিষয় এবং শিক্ষার মান দেখার জন্য, তদারকি করার জন্য এবং সুপারিশ করার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে টাস্কফোর্স কমিটি গঠন করা আছে। তো আমি উপজেলা নির্বাহী অফিসার, সম্মানিত জেলা প্রশাসকগণ এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে অনুরোধ জানাবো এই 3টি পর্যায়ে যে টাস্কফোর্স কমিটি রয়েছে সেই টাস্কফোর্স কমিটিকে অ্যাক্টিভ করা এবং অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের শিক্ষার মান উন্নয়নে ফর্মালি আমি আপনাদের কাছ থেকে মতামত চাই। আজকে যে মতামত পেলাম এবং একই সাথে আপনারা আপনাদের এই কমিটির মাধ্যমে যাতে বিভাগ থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ে কার্যক্রমকে ভালোভাবে মনিটরের ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়টাও আপনারা দেখবেন। আপনাদের বক্তব্যের মধ্যে অনলাইনে বদলির যে বিষয়ে আপনাদের দু একটা মতামত পেয়েছি, এ বিষয়ে কিন্তু আপনাদের আরও সুনির্দিষ্ট মতামত প্রয়োজন। সামনের দিনে আমি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে সবগুলো মতামত, এ সংক্রান্ত যে মতামত রয়েছে সেই মতামতগুলোকে কম্পাইল করে আমাদের কাছে পাঠালে আমরা উপকৃত হব। আরেকটি বিষয় আছে যে বছরের পর বছর উপস্থিত না থেকেও বেতন গ্রহণের যে বিষয়টি আজকে একজন সহকর্মীর কাছ থেকে আমরা জানলাম, এই বিষয়টা কিন্তু চিহ্নিত করা প্রয়োজন এবং এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য। গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ, শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্টদের পুরস্কৃতকরণের মাধ্যমে মোটিভেশন, এই বিষয়টা চালু করা প্রয়োজন। আমি ইনশাল্লাহ আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়টা দেখব এবং স্থানীয় পর্যায়েও যাতে এ বিষয়টা ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়টা দেখা দরকার। জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ের জটিলতার কথা বলা আছে। আমি এই কমিটির আহ্বায়ক যারা রয়েছেন, সভাপতি যারা রয়েছেন, সেই কমিটির মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষায় আমার সহকর্মী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো তার আওতাভুক্ত এলাকায় যে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জমির রেকর্ড সম্পন্ন হয়নি বা নামজারি সম্পন্ন হয়নি, এই সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো যেন আইনানুগভাবে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা যায়। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমরা বর্তমানে কাজ করছে এলজিইডি এবং ডিপিআইসি। আমাদের এই পিডিপি 4 এর কার্যক্রম জুন মাসে শেষ হবে। তার আগেই আমরা ডিপিআইসি থেকে প্রতিশ্রুতি পেলাম যে মার্চের মধ্যে তারা তাদের উপর অর্পিত সকল দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। একই কথা আমরা এলজিইডির ক্ষেত্রেও শুনতে চাই, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাছে যে সকল কাজ পেন্ডিং রয়েছে সেই কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে পারেন। একই সাথে আমি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে সম্মানিত আমাদের সহকর্মীদের অনুরোধ জানাচ্ছি যাতে এই কাজগুলো যথাযথ মনিটরিং এর আওতায় আনা যায়। একইভাবে প্রধান শিক্ষক সহ ওই স্কুলের শিক্ষকদেরকেও যাতে আমরা প্রাক্কলনটা সরবরাহ করতে পারি, যাতে তারা কাজটা তদারক করতে পারে, এ বিষয়টা নিশ্চিত করা প্রয়োজন।
আপনাদের বক্তব্যেই এসেছে যে পার্বত্য এলাকায় হোস্টেল এর প্রবর্তন, এ বিষয়টা আমরা দেখব। খণ্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়টা আপনারা বলেছেন, মতামতগুলো আমাদের খুব কাজে আসবে এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সুন্দর একটি সভা আয়োজনের জন্য বিভাগীয় কমিশনার মহোদয়কে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নীত করতে সক্ষম হব ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা বিষয়ে বিদ্যুৎ ছিল তো একটা, আমি বলছি যে বছর উপস্থিত না থেকে বেতন গ্রহণের ব্যাপারে বলছি আর ট্রান্সপোর্ট গ্রহণের বিষয়ে বলছি, একটু রিপিট করবেন? না, আমাদের এখানে একজন সহকর্মী বললেন যে এরকম দু একজন শিক্ষক থাকতে পারে যারা উপস্থিত না থেকে করছে, বেতনটা তুলছে, কর্মস্থলে উপস্থিত হচ্ছে না। আমি এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আর একটা হলো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে টাস্কফোর্স কমিটি রয়েছে গঠন করা, এই কমিটির নিয়মিত সভা আহ্বানের জন্য অনুরোধ জানিয়েছে। ধন্যবাদ। উপস্থিতি না হলে না, এটা তো আমরা আজকে শুনলাম। ধন্যবাদ স্যার। আমরা আমাদের মাননীয় সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম স্যার। আপনার বক্তব্যে অনেক স্পষ্ট দিক নির্দেশনা আমরা পেয়েছি। স্যার, আমি আমাদের প্রধান অতিথির কাছে যাওয়ার পূর্বে স্যার আমি তিনটা জিনিস খালি তুলে ধরবো স্যার। প্রথম হচ্ছে স্যার, আমি একটা সিনেমা দেখেছিলাম। আমরা তিনটা স্যার, আমি একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম ছিল দি ব্ল্যাকবোর্ড। এটা স্যার ইরানের একটা ছবি। ব্ল্যাকবোর্ডের যে মূল চরিত্র, তাকে একটা নিয়োগ দেওয়া হয়েছিল, সে প্রাইমারি স্কুলের শিক্ষক, ইরাক সীমান্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল পর্বত সংকুল। তো তার তিনি একটু স্পিরিচুয়াল মানে টাইপের ছিলেন। তো তিনি শিখাতেন খুব কষ্ট করে এবং বাড়ি খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে। তো একদিন তিনি খেয়াল করলেন যে তার একটা স্টুডেন্ট আসলে কমে গেছে এবং সেই স্টুডেন্টকে খুঁজে পেতে তিনি যে সমাজকে উদ্ধার করলেন, সমাজকে তুলে ধরলেন এবং সেটা যে মোকাবেলা করলেন, সেইটাই হচ্ছে আসলে আজকের ইরান। সে কারণে ইরান আজকে পারমাণবিক শক্তির দেশ। তো স্যার, এরকম ব্ল্যাকবোর্ড আমাদের আসলে দরকার। তো এটা দিয়ে আমি শুরু করলাম স্যার। আর দুটো ছোট পয়েন্ট দিয়ে স্যার আমার বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে যে স্যার, আমি বলেছি স্যার আপনার সামনে খেতে খেতে সেদিন বলেছিলাম যে শিক্ষাকে স্যার লাভজনক প্রমাণ করতে হবে, না হলে কিন্তু আসলে মানে শিক্ষার দিকে, প্রাথমিক শিক্ষার দিকে আসবে না। যেমন নুরানিতে যারা পড়ে স্যার, আমি তাদের কাছে খুব সময় দিয়েছি এক সময়। আমি কিন্তু তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কওমি মাদ্রাসায় গেছি। আমি সংক্ষেপে কতগুলো কথা বলবো, কারণ অনেক কথাই আলোচিত হয়েছে, ফলে আমি মূলত খুব রিপিট করার চেষ্টা করব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের আমাদের যিনি প্রতিনিধি এসেছেন, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষা নীতির প্রসঙ্গ। আমাদের জাতীয় শিক্ষানীতি একটা আছে 2010 সালে। আর আমাদের এইসব নীতি প্রসঙ্গে আমাদের খুব প্রবীণ একজন অর্থনীতিবিদ, তার নাম হয়তো অনেকেই জানেন, রহমান সুবহান। এখন তার নামটা হয়তো কম উচ্চারিত হয়, বয়স হয়ে গেছে, উনি এত নড়াচড়া করেন না। কয়েকদিন আগেই ওনার একটা বক্তব্য পত্রিকাতে এসেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলছেন যে আমাদের নীতিগুলোতে যে সমস্যা আছে বা নাই সেটা তো বলার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নীতি যারা প্রণয়ন করেন তারা এটাতে বিশ্বাস করেন না, ফলে তারা কখনোই তা কার্যকর করার চেষ্টা করেন না। এবং আমাদের কার্যকরার জন্য যে ব্যবস্থাটা রয়েছে রাষ্ট্রযন্ত্র, সেটা ক্রমে অদক্ষ হয়ে উঠছে। ফলে এগুলো ঠিক বেঠিক করার সুযোগ নেই। আমাদের শিক্ষানীতির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমাদের শিক্ষানীতি রয়েছে একটা 10 সালের, এটা এখনো কার্যকর। কখনোই আমরা ডিক্লেয়ার করিনি যে নীতি আমাদের বাদ দিয়েছে, সেটা হচ্ছে শেষ শিক্ষা কারিকুলামটা বাদ দিয়েছে কিনা। ফলে শিক্ষানীতি রয়েছে আমাদের, স্বাধীনতার পর থেকে এই নীতিগুলো রয়ে গেছে। স্বাস্থ্য নীতি রয়ে গেছে আমাদের, তদ্রুপ এগুলো কখনো কার্যকর হয় না। আসলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের জাতীয় সমস্যা। এই সুযোগে আমি কথাগুলো বলছি শুধুমাত্র প্রাথমিক শিক্ষার জন্য, আমাদের জাতীয়
সমস্যাগুলোর প্রতি নজর দেওয়ার জন্য। কারণ আমরা এখানে যারা রয়েছি আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পদে রয়েছি এবং নাগরিক হিসেবে আমরা হচ্ছি এক অগ্রসর তৈরিতে যাদের একটা ভূমিকা গেছে এবং এই বিষয়গুলো কারেকশন হয় না বলেই আমরা এক হাত আগাই এক হাত পিছাই, আমাদের অগ্রগতিটা স্মুথ হচ্ছেই না। কারণ কোন একটা জাতি রাষ্ট্র হিসেবে যখন গড়ে ওঠে তখন তো ভৌগোলিক সীমানা একটা প্রসঙ্গ বটে, কিন্তু অন্য যে প্রসঙ্গটা যেটা একটা কোহেসিভনেস তৈরি করে সেটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃতি বৃহত্তর অর্থে, আর এর একটা অংশ হিসেবে শিক্ষা। সেই জন্য প্রত্যেক দেশ যারা সত্যি মানে কি বলবো সাউন্ড চিন্তা ভাবনা করে তারা কিন্তু প্রাথমিক শিক্ষাটাকে বুনিয়াদী শিক্ষাটাকে এইভাবে করে যেন সবাই এর ভিতর দিয়ে যায়, এতে সবার মধ্যে এক ধরনের মূল্যবোধ এক ধরনের চিন্তা ভাবনার সঞ্চার ঘটে। কিন্তু আমরা খালি বিভক্তই হচ্ছি, শতভাগ বিভক্তই হচ্ছি। এই প্রাথমিক পর্যায়ে যদি এত বিভক্তি থাকতে থাকে তাহলে আমরা বড় হয়ে কিভাবে ঐক্যবদ্ধ হব? এবং এগুলো আমাদের খুব বিশাল জাতীয় সমস্যা। এই সমস্যা পট করে আমি সমাধান করে ফেলতে পারবো এমন দুরাশা আমি করি না, কিন্তু আমি যে সমস্যাগুলো বোধ করি আমার সহনাগরিকরা, আপনারা সবাই আমার সহনাগরিক, এই সহনাগরিকদের সঙ্গে এই বিষয়টা ভাগ করার প্রয়োজন বোধ করি, সেই তাগিদেই কথাগুলো বলা। এখানে অনেকগুলো প্রসঙ্গ আসে যে মানুষ কি চাচ্ছে, এবং আমাদের কমিশনার মহোদয় খুবই চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, খুবই চমৎকার। আমি কখনো ভাবিনি যে আমরা শুধু ভাবি মানুষ বুঝি পরকালের জন্যই শুধু নুরানাতে যাচ্ছেন, কিন্তু না, উনি বলছেন এটা ইহজাগতিক দিক রয়েছে। এবং আমি অন্যত্র একজনের আমাদের দায়িত্বশীল কর্মকর্তার কাছে শুনেছি যে উনি বলেছেন যে অভিভাবকরা বলে আগে তোমাদের প্রাইমারি স্কুলে পাঠাতাম তো বাচ্চাদের চাকরি বাকরি পাবে বলে, তোমরা তো চাকরি বাকরি পাওয়া যায় না, এখন তোমাদের এটা পাঠায় লাভ কি? এখন প্রসঙ্গটা হচ্ছে এই যে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকবে এবং অবশ্যই আমরা তার সম্মান করি এবং আমাদের মানে কর্মনীতিতে সেটার প্রতিফলন থাকা দরকার। কিন্তু একই সঙ্গে আমি অন্য একটা কথাও বলি, যারা একটু অগ্রসর দেখতে পারি, আমরা একটু অগ্রসর চিন্তা করতে পারি তৈরি করা, ফলে সবসময় জনগণের পিছনে হাঁটা আমাদের কাজ না। নেতৃত্ব দেওয়ার কাজটা হচ্ছে শুধুমাত্র তারা কি মনে করে সেই অনুযায়ী চলা না, বরং তাদের উদ্বুদ্ধ করা যে আমাদের এইভাবে চলা উচিত, এইভাবে জনমত তৈরি করা যেন আমরা এগিয়ে যেতে পারি। যদি আমরা শুধু পিছিয়ে পিছিয়ে চলি তাহলে অগ্রগতি হবে না, কিন্তু আমরা যদি তাদের মতামতকে প্রাধান্য না দিই তাহলে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারের আগমন ঘটবে। ফলে মানুষের মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন, কিন্তু একই সঙ্গে তাদের লিড করাও প্রয়োজন, তাদের পথ দেখানো প্রয়োজন যে আসলে সামগ্রিক কল্যাণ কোন দিক দিয়ে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে আমি এই প্রসঙ্গটাতে সবার শেষে আবার ফিরে আসব। আজকে যেহেতু আমি মূলত প্রশাসকদের সামনে কথা বলতে চাচ্ছি, আমি তাদের প্রসঙ্গেই বলি। আমরা অকুণ্ঠ স্বীকৃতি দিই আপনারা যে আমাদের কাজে অংশগ্রহণ করেন এবং আমরা চাই আপনারা আরো করেন। একটা প্রসঙ্গ এসেছে আমরা কেন এবার পুরস্কার দিচ্ছি না, এটা কিন্তু একটা সিচুয়েশনাল কারণ। কারণ আমাদের মনে হয়েছে আমাদের দেশের পরিস্থিতি ভাবে যাচ্ছে, ফলে হয়তো কেউ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু আমি তাকে স্বীকৃতি দিতে গেলে আবার অন্য প্রসঙ্গ উঠতে পারে তার পরিচিতি নিয়ে, উনি সেই সময় কি কর্মকাণ্ড করেছেন। এই সেন্সিটিভ বিষয়টা এড়ানোর জন্যই আমরা কিন্তু এবার যাইনি। এর মানে এই না যে আমরা এটা বাদ দিয়েছি, আমরা আগামীবার আবার দেব, এটা হচ্ছে এমন। এখন আমাদের এইখানে আমাদের কমিশনার মহোদয় বলেছেন এই কথাটা যে আমরা বাংলাদেশটাকে একটা সমসত্ব বিষয় হিসেবে দেখা ঠিক না। আসলে দুনিয়াতে কোনো কিছুই সমসত্ব নাই। একটা সময়ে যখন আমি 9-10-এ পড়তাম আমার কাছে খুব আনন্দ হয়েছিল যখন জেনেছিলাম যে দুনিয়ার তাবৎ জিনিস মাত্র 108 ধরনের পরমাণু দিয়ে তৈরি। আমি বলেছিলাম তো আমাদের কাছেই পৌঁছে গেছি এসে, এবং তারপরে আরো আনন্দিত হলাম যখন জানলাম যে পরমাণুগুলোর ভিতরে মাত্র 3 ধরনের কণিকা আছে,
ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। কিন্তু আরো যখন অগ্রসর হলাম পড়াশোনায়, তখন আমার সেই আনন্দটা নষ্ট হয়ে গেল। কারণ আমরা দেখলাম পরমাণুর ভিতরে একটা আলাদা জগৎ রয়ে গেছে, সেখানে শত শত কণিকা রয়ে গেছে, যে কণিকাগুলো অনবরতই মুহূর্তেরও কম সময়ে একটা থেকে আরেকটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এই হোমোজেনিটি আসলে দুনিয়াতে কোথাও বিরাজ করে না, এবং সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যেমন আমরা রাষ্ট্রীয় নীতি হিসেবে মনে করি যে বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে হবে। যে কেউ এই হোমোজেনিটি প্রতিষ্ঠিত করতে চায়, সেইখানে আলটিমেটলি ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় দুনিয়ার সব দেশেই। এটা ধর্মের নামে হতে পারে, এটা কোনো ইজমের নামে হতে পারে। আলটিমেটলি যদি কেউ হোমোজেনিটি প্রতিষ্ঠিত করতে চায়, এটা দাঁড়ায় গিয়ে একটা ফ্যাসিস্ট শাসন। ফলে বৈচিত্র্যের স্বীকৃতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটাই হচ্ছে কি দুনিয়ার নিয়ম, প্রকৃতির নিয়ম। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের রাষ্ট্রযন্ত্র এইভাবে তৈরি হয়েছে, এবং এই বিষয়টা কিন্তু আমাদের ভাবা দরকার, এটা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ আমরা কি পেয়েছি, আমরা একটা উপনিবেশ থেকে মুক্তি হয়েছি, এবং আমরা সেই কাঠামোটার ভিতর দিয়ে অগ্রসর হচ্ছি। 47 বলেন, 71 বলেন, এখনো বলেন, আমরা এই কাঠামোতে কিন্তু মূলত বেরোতে পারি নাই। আমি প্রশাসনের লোক না, আমি একজন নেহায়েত ডাক্তার মানুষ। ফলে যতদিন চাকরি করেছি, অর্ধেক চাকরি করেছি। অর্ধেক চাকরি ইন দ্য সেন্স, ডাক্তাররা বেশিরভাগই অর্ধেক চাকরি করে, শুধু চাকরির সময় শুধুমাত্র একটু চাকরি করে, বাকি সময় চাকরি নিয়ে ভাবে না, পদোন্নতি নিয়েও ভাবে না ডাক্তাররা, কারণ জানে এই ক্ষেত্রে খুব বেশি আগাতে পারবে না। সেরকম 2 পয়সা পাওয়া যায়, সেটাই ভালো, প্র্যাকটিস করে। এখন প্রসঙ্গটা হচ্ছে, আমি একটা বই পড়তেছি এখন একজন ব্রিটিশ আইসিএস অফিসারের, যিনি এতদ অঞ্চলে ডিসি হিসেবে, এসডিও হিসেবে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন বাংলা অঞ্চলে। এবং আমি দেখতেছি ডিসি হিসেবে যেসব কাজ করতেন আমাদের ডিসি এখন এই কি কাজ করেন। আমার কাছে খুব ইন্টারেস্ট লাগছে এই বিষয়টা। অর্থাৎ আমরা কিন্তু ওই ধারাতেই চলছি, এবং তাদের যে দর্শন ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কারণ তারা কিন্তু উপরিবেশ ছিল, এটা মনে রাখতে হবে। ইংল্যান্ডের খবর আর আমাদের দেশের খবর এক না, ওদের শাসনের প্রসঙ্গ এক না। ফলে আমরা কি করেছি, একটা ওভার সেন্ট্রালাইজড সিস্টেম কায়েম করেছি। আমরা যদিও বারবার বলি যে আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, কিন্তু দেখেন আমরা কিন্তু এই কাজে আগাতে পারতেছি না। যদিও আমাদের সংবিধানে এটা আছে স্থানীয় সরকারের প্রসঙ্গ, কিন্তু স্থানীয় সরকার কখনোই প্রকৃতপক্ষে অটোনোমাস হয়ে উঠতেছে না। এই কারণে অনেক সমস্যা। কারণ পার্বত্য অঞ্চলের সমস্যার সঙ্গে আমাদের হাওড় অঞ্চলের সমস্যার মিল নাই, চর অঞ্চলের সমস্যার মিল নাই, একরকম। শহরাঞ্চলের সমস্যা, বিশেষত শিল্পাঞ্চলে যে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, নতুন নতুন শিল্পাঞ্চল গঠিত হওয়ার জন্য, সেগুলোর মিল নাই। ফলে আমরা যদি মনে করি যে এক ধরনের নীতি দিয়ে সবখানে আমরা প্রয়োগ করে দেব, এটা ভুল হয়। সেজন্যই অটোনমিটা বেশি প্রয়োজন, যেন অঞ্চল বেসিসে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কোথাও হতে পারে খণ্ডকালীন শিক্ষক, কোথাও হতে পারে যেমন এখানে বলা হচ্ছে সকালে একজনকে হুজুরকে রাখা হয়েছে, উনি এসে ধর্ম পড়াচ্ছেন, তারপরে স্কুল শুরু হচ্ছে। বিভিন্নখানে বিভিন্ন রকম আমাদের আসলে কৌশল নেওয়া প্রয়োজন ওই স্থানীয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য, কিন্তু আমরা পারি না তা। আমরা সেই চেষ্টা করে দেখি অন্তত যতটুকু পারি, যে কতটুকু আমরা এইভাবে স্থানীয় ভিত্তিতে সমস্যাগুলা মোকাবেলার জন্য যতটুকু করা যায়, কাঠামোগত কিছু সংস্কার, এটা হচ্ছে আমার চিন্তা, যে এটা আমরা কতটুকু পারি। আস্তে আস্তে আমরা শুরু করি, দেখি কতটুকু পারি এই বিষয়গুলো। এখন নিয়োগ, পদায়ন, বদলি, এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা আসছে, এবং আমাদের সচিব মহোদয় এই সম্বন্ধে কিছু আলোক করেছেন, এবং আমাদের নির্মাণ কাজ টাজ নিয়ে এইসব প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আমি বরং কিছু জেনারেল কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা এই যে প্রাথমিক স্কুল চালাচ্ছি, যদিও নিয়ম অনুযায়ী, কিংবা কথা বলতে পারেন আমি বলবো না, আইনত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষা দেখারই কথা, কিন্তু কার্যত ব্যাপারটা তা না মোটেই। আমাদের দায় দায়িত্ব যেন পড়ে গেছে আমাদের সরকারি প্রাইমারি স্কুলগুলোর প্রতি। আমাদের কিন্তু অন্য স্কুলগুলো, যেগুলো বেসরকারি স্কুল, সেগুলোকে একটা তত্ত্বাবধানের আওতাতে নিয়ে আসার জন্য একটা দুর্বল প্রচেষ্টা রয়েছে। আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি সেগুলোকে। এখন এই রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে
ওদের পক্ষ থেকে কিছু দাবি দাবা পেশ করা হয়েছিল যে রেজিস্ট্রেশন করার জন্য নিয়ম কানুনগুলো কিছুটা সহজ করা, আমরা সেটাও করেছি কিন্তু, এবং এই রেজিস্ট্রেশন করার দায়িত্বগুলো ডিসেন্ট্রালাইজ করা আমরা সেটাও করেছি। এখন যদি আমাদের দেখভাল করতে হয় অন্যত্র কোথাও কেমন হচ্ছে, আমাদের প্রথমে এগুলো রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা দরকার। আমি আর একটা প্রস্তাব করছি যে আমরা সবগুলা প্রতিষ্ঠানকেই, তা সরকারি হোক বেসরকারি হোক, আমরা কিন্তু পাঠ্যপুস্তক দিয়ে থাকি। তাহলে আমরা শর্ত করতে পারি যে না, আপনি রেজিস্টার্ড না হলে পরে আমাদের সঙ্গে আপনি পাঠ্যপুস্তক পাবেন না। আমরা যেন শর্ত আরোপ করতে পারি যেন সবাই রেজিস্ট্রেশন হলে পরে তখন আমাদের তত্ত্বাবধানে থাকে যে ব্যাপারটা হচ্ছে কেমন। এখন মাদ্রাসা শিক্ষার জন্য যেহেতু আলাদা একটা আমাদের প্রতিষ্ঠান রয়ে গেছে, মাদ্রাসা কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড, ফলে এই প্রসঙ্গটা তো ওনাদের দেখভালের প্রসঙ্গ, এটা আমাদের না। কিন্তু ধরুন সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের মিনিমাম চাওয়াটা কি, আমি ম্যাক্সিমাম চাওয়ার কথা বলবো না। এমন স্কুল আমি পরিদর্শন করেছি যেসব স্কুলগুলোতে ধরেন রোবোটিক্স বাচ্চাদের প্রাইমারি স্কুলে পড়ানো হচ্ছে, প্রোগ্রামিং, হ্যাঁ 5 বাচ্চা প্রোগ্রাম করতে পারছে। ফলে আমি সেই কথা বলবো না, আমি সর্বোচ্চের কথা বলবো না, আমি বলবো মিনিমামের কথা। আমরা মিনিমাম কি চাই এবং যেটা এসেনশিয়াল, সে রোবোটিক্সে করুক আর প্রোগ্রামিংই করুক, এসেনশিয়াল সেটা হচ্ছে স্বাক্ষর হওয়া। আমি খুব ছোট করে কথাটা বলতে চাই, স্বাক্ষর হওয়া। স্বাক্ষর হওয়া, আমাদের ডিজি মহোদয় কিন্তু কথাটা বলেছেন একটা, যে বাচ্চারা তো ছোটবেলা থেকেই শিখতেছে, জন্মের পর থেকেই, এবং প্র্যাকটিক্যালি সাইকোলজির ভাষায় শিক্ষাকে ডিফাইন করে এইভাবে, এবং এই শিক্ষাটা শুধু মানুষের ক্ষেত্রে না, প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কোনো প্রাণীর, মানুষকে ইনক্লুডেড, তার অভিজ্ঞতা, তার আচরণে কোনো পরিবর্তন নিয়ে আসে, এটাই শিক্ষা। কারণ জানেন আচরণ দুইভাবে সংগঠিত হয়, একটা হচ্ছে ইনেইট। হ্যাঁ, আমি যদি আপনার চোখের সামনে হাত নিই, আপনার চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, নাকে কিছু ঢুকলে আপনি অটোমেটিক্যালি হাসি দেবেন, এটা শিখতে হয় না, এটা হচ্ছে ইনেইট। আমাদের নার্ভাস সিস্টেমটা এইভাবে তৈরি যে এই ধরনের স্টিমুলাস আসলে এই ধরনের রেসপন্স হবে, এটা হচ্ছে ইনেইট। সব প্রাণীরই এমন ইনেইট বিষয় রয়ে গেছে। এর সঙ্গে একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, যেটা আমি একটা জীব তার অভিজ্ঞতায় অর্জন করে, দ্যাট ইজ লার্নিং। ফলে শিক্ষাটা খুব বড় অর্থে। ফলে বাচ্চারা জন্মের থেকেই কিংবা জন্মের আগ থেকেই, এখন বলে জন্মের আগ থেকেই সে শিখতে থাকে, অর্থাৎ তার মধ্যে এক ধরনের পরিবেশ থেকে বিভিন্ন স্টিমুলেশনের মাধ্যমে তার মধ্যে নার্ভাস সিস্টেমে চেঞ্জ হতে থাকে, তার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়ার পরিবর্তন ঘটতে থাকে। যেমন যে বাচ্চা কথাও শিখে নাই, সে কিন্তু অল্প সময়ই তার মাকে আইডেন্টিফাই করে ফেলতে পারে, আর মাকে গন্ধের সঙ্গে বুঝে ফেলতে পারে সে। তো এই হচ্ছে প্রসঙ্গ। তাহলে এই শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রাথমিকের রোলটা কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এসেনশিয়াল রোলটা কি, কারণ আমি মিনিমামটা ধরে আগাতে চাই। সেই এসেনশিয়াল রোলটা হচ্ছে তাকে স্বাক্ষর করা। স্বাক্ষর করা মানে কি? স অক্ষর করা, দন্ত স যুগ অক্ষর স্বাক্ষর, স অক্ষর করা। দেখুন, মানুষ যদি আমরা বলি এজ এ স্পিসিস, হোমোসেপিয়েন্স প্রায় 2 লক্ষ বছরের পুরনো, কিন্তু আমি যদি সিভিলাইজেশন বলি তাহলে এটা 10,000 বছরের বেশি না, 12,000 বছর হতে পারে। অর্থাৎ খুব একটা অল্প সময় ধরেই মানুষ আমরা বলি সিভিলাইজড। এবং এই সিভিলাইজেশনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া হচ্ছে সেখানে লিপির আবিষ্কার। কারণ মানুষের ভাষা তো মানুষের সঙ্গে ডেভেলপ হয়েছে, কিন্তু লিপি মানুষ আবিষ্কার করেছে এবং তার বিকাশ সাধন করেছে, এবং সেটা বহু আগের না। লিপির আবিষ্কারের ফলে কি হলো? আগে মানুষের অভিজ্ঞতাগুলো জন্ম প্রজন্মান্তরে বাহিত হতো সরাসরি হাতে কলমে শিক্ষার মাধ্যমে, অন্য কোনো উপায় ছিল না। এবং মানুষের এই অভিজ্ঞতা সঞ্চিত হতে হবে তার স্মৃতির ভান্ডারে, এবং সেই জন্যই দেখেন ধর্মীয় ট্রেডিশনই রয়ে গেছে ধর্ম পুস্তকগুলোকে মুখস্থ করে মাথার মধ্যে ধরে রাখা। কিন্তু মানুষের স্মৃতির লিমিট আছে একটা, সে কতটুকু রাখবে মনে। যখনই লিপির আবিষ্কার হলো, 2 দিক দিয়ে সুবিধা হলো। একটা হলো যে আমি আমার অভিজ্ঞতাকে ধরে রাখতে পারতেছি বাইরে, আমার ব্রেইনের বাইরে। দ্বিতীয়ত হচ্ছে এইটা বহন করে অন্যত্র নিয়ে যাওয়া যায়, আমাকে নিয়ে যেতে হয় না।
ফলে জ্ঞানের যে সঞ্চয়ন এবং সঞ্চারণ এটা সম্ভব হচ্ছে আমার লিপির জন্য, এবং এই লিপির মাধ্যমে আমরা অতীত থেকে ভবিষ্যৎ সবখানেই যোগাযোগ করতে পারছি। আমি হেয়ার এন্ড নাও এর মধ্যে নেই। আগে মানুষ থাকতো হেয়ার এন্ড নাও এ, আমি হেয়ার এন্ড নাও এর মধ্যে নেই। আমি অতীতেও আছি, আমি ভবিষ্যতেও আছি। এইটা হচ্ছে লিপি। এবং প্রাথমিকের আমি যে স্বাক্ষর করে তুলছি, লিপি তো অক্ষর, অক্ষরকে আয়ত্ত করছে সে, অর্থাৎ সে লিপি পড়ে বুঝতে পারছে এবং লিপিতে তার মনোভাব প্রকাশ করতে পারছে। অ্যাপারেন্টলি মনে হবে যে আমরা তো মনোভাব প্রকাশ করি, মুখেও প্রকাশ করি, কিন্তু দেখুন আমাদের ভাষার 3টা স্তর রয়ে গেছে। একটা ভাষা হচ্ছে সেই ভাষা যে ভাষায় আমি চিন্তা করি, সেই ভাষা সাংকেতিক ভাষা। একটা ভাষা হচ্ছে সেই ভাষা যে ভাষায় আমি অন্যের সঙ্গে কথা বলি, ডায়ালগের ভাষা। আর আরেকটা ভাষা হচ্ছে সেই ভাষা যে ভাষায় আমি লিখি। কারণ আপনি যা বলেন, আমি যদি বলি আপনি লিখে দিন, আপনি এইভাবে লিখবেন না। ফলে লেখ্য ভাষা একটা ডিফারেন্ট থিং। এবং আপনি যখন এই ভাষা লিখতে যাবেন, আপনার অন্য ভাষাগুলোর মধ্যে চেঞ্জ চলে আসবে। আপনি আপনার ব্রেনের প্রোগ্রামিং এর ক্ষেত্রে নতুন একটা স্তরে উন্নীত হবেন, আপনি একটা নতুন মানুষে রূপান্তরিত হবেন। ফলে একটা মানুষকে স্বাক্ষর করা, একটা মানুষকে পাল্টে দেয়া এবং তাকে সক্ষম করে তোলা, তাকে অতীতে এবং ভবিষ্যতে বিচরণের সুযোগ করে দেয়া। ফলে প্রাথমিকের কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা। আমরা যেমন ভাষা বলছি, মৌখিক ভাষা, তার পাশাপাশি আমাদের আরেকটা ভাষা রয়ে গেছে যুক্তির ভাষা। সেই যুক্তির ভাষা হচ্ছে গণিত, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইজ এ লজিক, এ কাইন্ড অফ লজিক, এবং সেটা হচ্ছে বিজ্ঞানের ভাষা। ফলে আমাদের প্রাথমিকের কাজ হচ্ছে তাকে স্বাক্ষর করে তোলা, আমাদের কথ্য ভাষায় স্বাক্ষর করা, এর মানে লিখ্য ভাষা, আর আমাদের গণিতে স্বাক্ষর করে তোলা। দিস ইজ দ্য মিনিমাম থিং। এই মিনিমাম থিং আমার করা দরকার। সে যদি পড়তে পারে, আমার বাচ্চা যদি পড়তে পারে, আমি তার মধ্যে পড়ার আগ্রহ জাগিয়ে তুলতে পারি, আমার আর কিছুই করা প্রয়োজন নাই। সারা দুনিয়া তার সামনে উন্মুক্ত হয়ে গেল, সবকিছুই সে পড়তে পারবে তার ইচ্ছা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী। সুতরাং আমি ওইটাতে জোর দিতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এবং পত্রিকা বা মিডিয়া যখন আমাদের সম্বন্ধে সমালোচনামূলক কোনো বক্তব্য লিখে, এবং তারা যখন এইটা তথ্যভিত্তিক লিখে এবং সৎ উদ্দেশ্য নিয়ে লিখে, উদ্দেশ্য ডেভেলপমেন্ট, একজনকে হ্যারাস করে না, আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। সম্প্রতি একটা পত্রিকা তারা একটা হেডিং করেছে যে আমরা পিডিপি করে, এতগুলো পিডিপি করলাম, অনেক বছর ধরে পিডিপি প্রোগ্রাম চলছে, এত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু আমাদের অর্জন কি? আমাদের অর্জন কিন্তু আশানুরূপ না। অর্জন ডেফিনেটলি হয়েছে। এখন আপনি যে কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাবেন, যে বিল্ডিংটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটা প্রাইমারি স্কুল। ফলে অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। আমরা ট্রেনিং এর প্রসঙ্গ আসছে, টিচারদের অনেক ট্রেনিং দিয়েছি, কারণ এটা অন্য কোনো প্রতিষ্ঠান করে এমন মনে নাই বাংলাদেশের। অন্য কোনো শিক্ষা অর্গানাইজেশন আমাদের প্রাইমারি টিচাররা যেমন ট্রেনিং পায় এমন জানা নাই আমার। সুতরাং অনেক অনেক ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আলটিমেটলি যে উন্নতির লক্ষ্যে সেটা করা, সেই উন্নতি হয়নি। সেটা হচ্ছে আমরা সাক্ষরতার ক্ষেত্রে উন্নতি করতে পারি নাই। টিপসই থেকে আমরা সিগনেচার করতে পারি, সেই ক্ষেত্রে উন্নতি হয়েছে, কিন্তু প্রকৃত স্বাক্ষর বলতে আমি যা বোঝাচ্ছি এতক্ষণ, সেই সাক্ষরতার ক্ষেত্রে আমাদের উন্নতি আশানুরূপ না। ফলে আমরা পিইডিপি 5-এ এইটাকে আমাদের লক্ষ্য হিসেবে রাখছি। বাকি সব হচ্ছে গিয়ে এইটা অর্জন করার জন্য আমাদের কি উপায় অবলম্বন করতে হবে। সেই জন্যই আমাদের সচিব মহোদয় আপনাদের পরামর্শ চেয়েছেন, যেন আপনারা পরামর্শ দিন যে পিইডিপিতে আমরা কিভাবে আমাদের ওই লক্ষ্যটা অর্জন করতে পারি। আমরা এগুলোকে বিবেচনা করব, বিবেচনা করে আমরা কর্মসূচি গ্রহণ করব, আমরা বাস্তবায়নের চেষ্টা করব, এবং ডেফিনেটলি আপনারা আমাদের পরিবারের অংশ। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আসুন আমরা সবাই মিলে আমাদের জাতিটাকে স্বাক্ষর করে তুলি। আমাদের এখনো কাগজে পত্রে মাত্র 78% স্বাক্ষর, কাগজে পত্রে, কিন্তু এই সাক্ষরতার মধ্যেও কিন্তু অনেক গলদ রয়ে গেছে। যারা প্রকৃত স্বাক্ষর হয়ে উঠতে পারে না,
তারা প্রমোশন পায় যখন হাই স্কুলে যাবে, তারা হাই স্কুলেও পিছিয়ে থাকবে এবং তারা হায়ার এডুকেশনে কখনোই ভালো করতে পারবে না। ফলে প্রকৃত অর্থে স্বাক্ষর আমাদের 50%-এর নিচে। ফলে আসুন এই মানে কি বলবো নিরক্ষর জাতি দিয়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। আর বিভিন্ন জাতির বিভিন্ন রকম সম্পদ থাকে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসম্পদ। ফলে জনসম্পদকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে এই যে গুরুত্বপূর্ণ জাতীয় কর্তব্য, জাতিকে স্বাক্ষর করে তোলা, আসুন আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে কাজ করি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাই। সবাই সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। একটা হচ্ছে প্রাথমিক এবং আধুনিক পর্যায়ে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয়েছে, কিন্তু একটি মাস পেরোলেও এখনো অনেক শিক্ষার্থী বই পায়নি। এই বিষয়ে আপনার বক্তব্য আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে এবং অন্যান্য বিদ্যালয়ে ভর্তি ফি এবং ছাড়পত্রতে আমাদের নানা অনিয়ম হচ্ছে, এই বিষয়ে আপনার শুনেন, অনিয়ম যখনই থাকবে রিপোর্ট করবেন এবং আমরা ব্যবস্থা নেব, এই হচ্ছে কথা। বইয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমরা কিন্তু স্কুলগুলোকে অন্য ডিরেকশন দিয়েছি, সেটা হচ্ছে যেহেতু এখনো সবগুলো বই আমাদের মানে পাওয়া যাচ্ছে না, এখন আমরা পৌঁছাতে পারিনি, তারা যেন এই সময়টাতে বেশি করে অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে, সঙ্গীত হতে পারে, খেলাধুলা। যেমন আজকে সকালেই তো আমরা এই চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ফুটবল টুর্নামেন্ট যাতে ছেলে এবং মেয়েরা অংশ নিচ্ছে তাদের আমরা উদ্বোধন করেছি আজকে সকালেই। সুতরাং এই ধরনের কার্যক্রমগুলোকে জোরদার করতে বলেছি এবং বই আমি আশা করি জানুয়ারির মধ্যে সবগুলো বই পৌঁছে যাবে। ধন্যবাদ।